আমেরিকা এমন একটা অবস্থানে পৌঁছে গেছে যে অবস্থানে তারা এখন দেখছে যে তাদের টিকে থাকার জন্য এ ধরনের অ্যাগ্রেসিভ যদি কিছু না করে তাহলে তাদের অস্তিত্বটা হুমকির মুখে পড়ছে। চীন যেভাবে এগিয়ে আসছে সেভাবে আমেরিকা দেখছে যে সে আর সুপার পাওয়ার হিসেবে থাকবে না, কারণ চীন এতটা এগিয়ে যাবে 2035 সালের মধ্যে আমেরিকা নিজেই আর কি চীনের মানে সাবঅর্ডিনেট হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি শেষ পর্যন্ত কি এটা বলা যায় যে ইরানের যে লম্বা সময়ের শাসনের পতন হবে? ইরানের সুপ্রিম লিডারও বলেছেন যে ফেরাউন ছিল, তারপর নমরুদ ছিল, এরা যারা এরকম অ্যারোগ্যান্সে যাদের মধ্যে ছিল, পরে একটা পর্যায়ে তারা নিজেদের এটা পতন ডেকে এনেছে আর কি। আমরা ন্যাটো জোটও পরবর্তীতে আমরা দেখব আগামী 5-6-7 বছরের মধ্যে ন্যাটো জোটটা এতটা দুর্বল হয়ে পড়বে যে আর এটার যে শক্তিটা ছিল সে শক্তিটা সে হারিয়ে ফেলবে আর কি। আমরা দেখি যে আসলে কিছুদিন পরপরই ইরানে কয়েক বছর পরপরই আসলে আন্দোলন হয়, এরকম বিক্ষোভ হয়, তারপরে আসলে সেটা স্তিমিত হয়ে যায়। তো আসলে এইটা শেষ কোথায়? ইরানের সুপ্রিম লিডার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্টের তুলনায় অনেক কম, এবং উনি ইমপ্লিমেন্টেশন কোনো ক্ষমতা তার নেই। ওনার সংসদকে বাতিল করার কোনো ক্ষমতা নেই, প্রেসিডেন্টকে পদচ্যুত করার কোনো ক্ষমতা নেই। সেন্ট্রাল কমান্ডিং 12 জন মানে শীর্ষস্থানে ব্যক্তি তারা নিহত হয়েছে। নিহত হওয়ার 12 ঘন্টার মধ্যে একটা জাতি ঘুরিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না, মানে এমনভাবে আঘাত আনতে পারে যে পরে প্রতিপক্ষ বাধ্য হয় যে 12 দিনের মাথায় নিজের পক্ষ থেকে বলতে যে আমরা সিজফায়ার চাই। তো এটা তো একটা মানে ইরান জাতির যে মানসিক শক্তি, এবং সেটার কিন্তু লিডিং পয়েন্টে ছিলেন সুপ্রিম লিডার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য সংকট, অর্থাৎ ইরানে যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক একজন স্বনামধন্য বিশ্লেষক জনাব আনোয়ারুল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরে ইরানের পরিস্থিতি বেশ উত্তাল। বাংলাদেশের মানুষও খবরাখবর রাখছে, দেখছে। অনেকেই আসলে ২০২৪ সালে যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে আপনি জানেন, সেটার সাথে অনেকে মিলিয়ে ফেলছে আরকি। আসলে আমরা আ বর্তমান পরিস্থিতিটা আসলে জানতে চাই, এবং আসলে ঠিক কিভাবে এই আন্দোলনের সূত্রপাতটা হলো সেখানে যদি আমাদের একটু বিস্তারিত জানাতেন। আ ১ম যে বিষয়টা এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২৪ সালের বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে এটাকে তুলনা করা হয়তোবা ঠিক হবে না আরকি। ১ম এটা বলে রাখি। দ্বিতীয় যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে ইরান আসলে দীর্ঘদিন ধরে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি কল্পনা করে দেখুন যে সারা পৃথিবীতে এখন ৩ টা দেশ আরকি যাদের উপর ইকোনমিক স্যাংশন কিংবা এমবার্গো যেটা চলছে, তার মধ্যে রাশিয়া ১ নম্বরে রয়েছে। সেটা ৪,২০০ র উপর স্যাংশন রাশিয়ার উপর রয়েছে আরকি। ইরানের উপরও ৩,৬০০ র উপরে। কিন্তু একটা পার্থক্য রয়েছে এক্ষেত্রে, যেটা যে রাশিয়ার যে স্যাংশনটা এটা সম্প্রতি ইউক্রেন সমস্যা শুরু হওয়ার পর থেকে শুরু হয়েছে। কিন্তু ইরানের স্যাংশনটা আপনি দেখবেন যে 1979 থেকে এখন পর্যন্ত এটা অব্যাহত রয়েছে। মানে একের পর এক ইকোনমিক স্যাংশন থেকে শুরু করে যত ধরনের স্যাংশন দেওয়া যায় আরকি। এবং প্রতি মুহূর্তে ইরান একটা অর্থনৈতিক যে তাদের স্বাভাবিক প্রক্রিয়া তারা শুরু করবে সেটা আসলে কখনোই সহজ হয়ে ওঠে নাই আরকি। যদিও তেল রপ্তানি ওরা সবসময় করার চেষ্টা করেছে। কোনো সময় দেখা গেছে তেলের অর্থটাও ব্লক হয়ে গেছে। যেমন আমরা বলতে পারি যে এই ২০২০-২১ এর দিকে তখন প্রায় $৭ বিলিয়ন একটা তেলের এর যেটা দক্ষিণ কোরিয়ার কাছে পেত ইরান, সেটাও ব্লক করে দেয়া হয়। তো এভাবে মানে যতগুলো স্যাংশন ইরানের উপর হয়েছে সেটা ইরানের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও সেটা প্রভাব পড়েছে চরমভাবে আরকি। এবং এটা এক ধরনের ডলারের সংকটও সৃষ্টি করেছে ইরানের ভেতরে। যার ফলে প্রতিদিন ওখানে মার্কেট যেটা সেটা ওঠানামা করে। ব্যবসায়ীরা সঠিকভাবে বুঝতে পারেন না যে আজকে যে পণ্যটা কিনছেন সেটা কালকে কিভাবে বিক্রি করতে পারবেন। কিংবা ওই পণ্যটাই যখন আগামীকাল কিনতে যাবেন তখন দেখা যাচ্ছে তাকে ২ এই গুণ অথবা ৩ গুণ দামে কিনতে হচ্ছে। মানে এতটা আনস্টেবল হয়ে গেছে বাজারে, যে জন্যে বলা যেতে পারে এখানে ব্যবসায়ীরা একরকম বাজারের অস্থিতিশীলতার কারণে চরমভাবে আরকি বিপর্যস্ত অবস্থায় আছেন আরকি। এ কারণে আমরা দেখছি যে ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে যে সুপ্রিম লিডার ওরা সবাই এই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছেন যে অর্থনৈতিক যে সংকটটা হয়েছে এটা
খুবই এ চরম এবং এটা সরকার নিজেও চেষ্টা করছে এটাকে কন্ট্রোলে আনার জন্য এবং সেটা স্বীকার করে নিয়েই হয়েছে। ১ম সংকটটা ওখান থেকে শুরু হয়েছে আরকি। ব্যবসায়ীরা ১ম এ ইরানের যে বাজার আছে সেখানে তারা অবশ্য এটা মধ্য পর্যায়ের ব্যবসায়ী আরকি। এটা হচ্ছে তেহরানের বাজার সম্ভব। হ্যাঁ, তেহরানের বাজারে। এবং এরা হচ্ছে মিডল ক্লাস ব্যবসায়ী আরকি, যে আমরা খুবই যারা উঁচু লেভেলে রয়েছে ওদের ওসব ব্যবসায়ী আসলে ওরা অনেক সময় দেখা যায় যে ওদের হাতে ডলারের কন্ট্রোলটা থেকে যায় আরকি। যে কারণে ওরা এইভাবে সংকটে পড়েনি। কিন্তু সাধারণ বাজারিরাই বেশি এবং তারাই বেশি সংকটে পড়েছে। কারণ তারা একটা বাজারে প্রতিবাদের জন্য এসছে। প্রতিবাদে আসার পর তখন এটাকে একটা অপব্যবহার করা হয়েছে আরকি। একদল আগে থেকেই যেহেতু প্রিপারেশন ছিল, মানে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। আপনারা জানেন যে ১২ দিনের যুদ্ধের সময়ও তখন থেকেই মোসাদের বেশ কিছু এজেন্ট যারা ইরানের ভেতরে প্রবেশ করেছে এবং তাদের সকলেই কিন্তু ধরা পড়েনি আরকি। অনেকেই গোপনে কাজ করে যাচ্ছে এবং তাদের একটা অংশ অনেককে ট্রেন্ড করেছে এজন্য। এবং তারাই আরকি ১ম এ ওই বাজারিদের মধ্যে ঢুকে সেখানে তারা সংকট সৃষ্টির চেষ্টা করে আরকি। এবং পরে বাজারিরা সেখানে অবশ্যই সেটাকে তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে নিজেদের মানে এ কে আলাদা করে ফেলে। কিন্তু তারপরেও আ এই বিষয়টা যখন অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে নেয় আমেরিকা আরকি। এবং তাদের আগে থেকে প্রস্তুতি যেহেতু ছিল, এটাকে আরো সংকটপূর্ণ অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। না আসলে আমরা জানি তো আসলে দীর্ঘদিন ধরে ইরান এই বিষয়টা ফেস করছে। আ এবং আমরা তো জানি আপনার কথায় যেটা প্রমাণ হলো এবং আন্তর্জাতিক খবরাখবরও যে প্রকাশ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা একটা অন্যতম কারণ। তো সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানে যে রিয়ালের দাম পড়ে যাওয়া এবং হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দামের মা বেড়ে যাওয়া। তো এটা তো আসলে সঠিক। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি তো দীর্ঘদিন ধরে খারাপ ছিল তাদের। কিন্তু হঠাৎ করে এই সময়টাতে এসে আসলে এত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আসলে মূল কারণটা কি যদি বলেন? আসলে এই বিগত সরকারের আমলে যেটা আরকি প্রেসিডেন্ট রাইসি যখন ছিলেন, তখন বেশ কিছু পলিসি নেয়া হয়েছিল। ইরানে আসলে আমাদের একটা ও সার্বিক একটা ধারণা দিতে চাই। সেটা হচ্ছে যে ইরানে আরকি আপনার এই একরকম বলা যেতে পারে লিবারেল অর্থনীতিকে তারা প্রয়োগ করতে চেয়েছে আরকি। মানে প্রেসিডেন্ট রাফসানজানি যখন ছিলেন তখন থেকে উনি এবং তখন থেকে প্রাইভেটাইজেশন এর নামে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে এ তারা এমন কিছু লোকদের হাতে দিয়েছেন যার পরবর্তী দেখা গেছে এরাই আরকি মূলত ইরানের অর্থনীতিকে নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে আরকি। যার ফলে দেখা গেছে এরা এটাকে মানে অসৎ ব্যবহার করছে একরকম। এবং তারা তাদের পুঁজিকে ধরে রাখার জন্য এই সাধারণ যে জনগণ আছে তাদেরকে এক ধরনের জিম্মি করে ফেলেছে। এবং সরকার আ এতটা এদের হাতে বন্দী, যার ফলে এ ওইভাবে কোনো পদক্ষেপ নিতে সরকার চাচ্ছে। যেহেতু একদিকে হচ্ছে ইরানের ইসলাম বিপ্লবকে টিকিয়ে রাখতে হবে, এ যেকোনো ধরনের অভ্যন্তরীণ সংকট কিংবা যেগুলো হচ্ছে মানে দলীয় যদি কোন্দল সৃষ্টি হয়ে যায় সেটা থেকে আরো বেশি সুযোগ নেবে। এজন্য দেখা যায় যে অনেক রাঘব বোয়ালকেও অনেক সময় দেখা গেছে ছাড় দিয়েছে। এবং এটাই আরো অবস্থাটাকে তীব্র করেছে আরকি। এবং গত ২-৩ বছরে বিশেষত প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন থেকে ক্ষমতায় এসছেন, তার ইকোনমিক পলিসিটা টোটালটাই হচ্ছে পাশ্চাত্য নির্ভরতা আরকি। উনি আ মানে একটা বিষয় বলে রাখা দরকার যে এই তাকে একশ কত সালে হবে এটা? ১০ বছর আগে আরকি। মানে ২০১৫ র দিকে ২০১৫ এর দিকে চীন একটা প্রস্তাব এনেছিল ইরানে যে, আমরা ২৪ বছরের একটা চুক্তি করি যেটা ইরানের ইনফ্রাস্ট্রাকচার এর উপর এবং অন্যান্য যেসব তেল ক্ষেত্র রিফাইনারি এগুলোর উপর তারা বিনিয়োগ করবে। কিন্তু এটা তৎকালীন যে রুহানি যিনি প্রেসিডেন্ট ছিলেন, এরা এবং জারিফ এরা সবাই হচ্ছে যেহেতু প্রচণ্ড রকম পাশ্চাত্য ঘেঁষা, সে সময় চীনকে এক ধরনের প্রত্যাখ্যান করেছে আরকি। এবং মিডিয়া টোটালি হচ্ছে যেহেতু এই বামপন্থী চিন্তাধারা মানে ইরানের বামপন্থী যাদেরকে বলা হয় আরকি লেফটিস্ট, এরা এমনভাবে বিষয়টাকে জনগণের কাছে ধোঁয়াশে করে তুলেছিল যে ইরান যেন চীনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মানে ইরানের একটা প্রসিদ্ধ চুক্তি ছিল যেটা রাশিয়ার সঙ্গে, জার যখন ক্ষমতায় ছিল ১৮১২ সালের দিকে আরকি। ওখানে তুর্কামেনচয় বলে একটা চুক্তি হয়েছিল যেখানে ইরানের ককেশাস অঞ্চলের অনেকগুলো এলাকাকে এ রাশিয়ার হাতে তুলে দিতে হয়েছিল। এবং ওটার সঙ্গে তুলনা করে যখন জনগণকে আরকি উজ্জীবিত করা যে দেখো এটা হচ্ছে কিন্তু চীনের হাতে ২৪ বছরের জন্য ইরানকে তুলে দেওয়া হচ্ছে, এ ধরনের প্রোপাগান্ডা যখন শুরু হয়ে গেছে, তখন আরকি সরকারও
ওটাকে মানে অ্যাভয়েড করেছে। একদিকে সরকারের পাশ্চাত্য ঘেঁষা প্রবণতা সেটা তো আছেই আরকি। তার সাথে, সাথে এই জিনিসটাও ওই সময় মানে পিছিয়ে আসতে সাহায্য করে। অথচ আমরা যদি চিন্তা করি তাহলে রাশিয়া, চীন এবং ইরান এই বলয়টা শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, যদি অর্থনৈতিক ক্ষেত্রেও এরা একটা আ বলয় তৈরি করত কিংবা আমরা যেটা ব্রিক্স কিংবা সাংহাইকে যদি আরো স্ট্রং ভূমিকা যদি দেখতে পেতাম, তাহলে হয়তো ইরানের বর্তমান সংকটটা ওইভাবে সৃষ্টি হতো না আরকি। G7 এর অপোজিটে যখন আ ব্রিক্সকে আমরা দেখি এরকম শক্তিশালী কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেনি, সেক্ষেত্রে ইরান আসলে একটা বেকায়দা অবস্থা পড়েছে। স্বয়ং রাশিয়া যেহেতু ৪,০০০ এর উপর বললাম যে সেখানে স্যাংশন এসছে রাশিয়ার উপর। সেখানে ইরান তো আরো ইকোনমিক দিক দিয়ে চিন্তা করলে রাশিয়ার তুলনায় এ এবং দীর্ঘকাল থেকে তারা স্যাংশন হ্যাঁ, স্যাংশনের মধ্যে আছে। আর সামগ্রিকভাবে যদি বলি আসলে যেটা আমরা বুঝতে পারি যে অর্থনৈতিক সংকটই আসলে এই সংকটের মূল কারণ। তো আমরা দেখেছি তেহরানের বাজার থেকে যে সংকটের শুরুটা হয়েছিল এবং শুরুর দিকে সাধারণ মানুষও হয়তোবা সেখানে বিক্ষোভে অংশ নিয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই বিক্ষোভটা একটা সহিংসতায় রূপ নিল। আ এইটা আসলে কিভাবে হলো এবং এই ঘটনাটা যদি আমাদের একটু বলতেন, ঠিক কতদিন থেকে এই যে আন্দোলনটা শুরু হলো এবং সেখানকার যে আন্দোলনের গতিপথ নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। যে সাধারণ আন্দোলন থেকে কিভাবে এই পরিস্থিতিতে চলে আসলো সেটা একটু বলবেন? আসলে ১ম এ যে ব্যাপারটা ইরানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ইরান আসলে এম সাধারণ জনগণ ইরান খুবই শান্তিপ্রিয়। এরা কখনোই কোনো উচ্ছৃঙ্খল বা উচ্ছৃঙ্খল এ ধরনের কোনো কিছু নেই তাদের মধ্যে। ওদের সামনে যদি আপনি একটু জোরে কথা বলেন তাহলে ওরা মনে করে আপনার সঙ্গে ঝগড়া করছে। হ্যাঁ? এ ধরনের সাইকোলজি ওদের। তো সুতরাং এরকম একটা যা এই ভদ্র জাতির কাছে যদি মানে আপনি এ ধরনের যেগুলো এখন যেটা সব হচ্ছে হ্যাঁ, এখন এটাই ভয়ঙ্করভাবে হ্যাঁ, এটা তো আসলেই যায় না আরকি। এটা থেকে বোঝা যায় যে এটা পেছনে অবশ্যই পাশ্চাত্যের হাত রয়েছে এবং ইসরায়েল এবং আমেরিকা ওরা যেহেতু ১২ দিনের যুদ্ধে বুঝতে পেরেছে যে আসলে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ওভাবে এ মানে জয়ী হওয়া সম্ভব না। মানে ১ম এ ওরা যে টার্গেটগুলো রেখেছিল যে ১ম এ ইরানের সরকারের পতন, রিজিম চেঞ্জ, তারপরে ওরা ভেবেছিল যে ইরানের বিভিন্ন প্রভিন্সগুলোকে একে, একে সেগুলোর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টি করে সেগুলোকে এখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই সাম্প্রতিক ঘটনাতে আপনারা দেখবেন যে এমনকি এর আগে যে ২ বছর আগে মাহসা আমিনির যে ঘটনাটা ছিল আরকি, ৩ বছর আগে। সেখানেও আমরা দেখব যে সেখানে কুর্দিস্তান থেকে বিষয়টা শুরু হয়েছিল। এবারও কিন্তু একই মানে কেরমনশাহ প্রভিন্স, তারপরে এই লোরেস্তান যে প্রভিন্স আছে সেটার যে অবদান কয়েকদিন আগে যেখানে আমরা দেখলাম যে প্রচণ্ড হয়েছে, বেশ কিছু চেইন স্টোরে হামলা হয়েছে। সেখানে চেইন স্টোরে সব জিনিসপত্র নিয়ে এসে এখন একটা হাস্যকর বিষয় হচ্ছে যে যদি অর্থনৈতিক সংকট থাকবে, ওখানে সব চাল বের করে নিয়ে এসে শত, শত বস্তা চাল বের করে এসে ওগুলো উড়াচ্ছে। মানে আপনি অন্যান্য যেখানে অর্থনৈতিক সংকট হলে সাধারণত ওগুলো চুরি করে মানুষ নিয়ে যাওয়ার কথা। তার মানে বোঝা যাচ্ছে যে পরিমাণ সংকট সাধারণত বলা হচ্ছে, সেটা আসলে এই পরিমাণ সংকট না। মানে জনগণ যে না খেয়ে মারা যাচ্ছে এটা না। আসলে এখন লাইফ স্ট্যান্ডার্ড ইরানে অনেক এ বেশি হয়ে গেছে আরকি। মানুষ এখন অনেক কিছু তাদের দাবি দেওয়া, চাওয়া আজ থেকে ৪০ বছর ৪৫ বছর আগে বিপ্লব হয়েছে তখন জনগণ অল্পতেই সন্তুষ্ট ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা লাক্সারি লাইফ সবাই লিড করতে চায়। এজন্য বিশ্বের পুঁজিবাদী অর্থনীতির কারণে একদল লোককে যখন দেখছে যে তারা খুবই ভালো লাইফ লিড করছে তখন এদের মধ্যেও এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে আরকি। এগুলো হচ্ছে মূলত ওই মানে এ যারা সাধারণ দরিদ্র মানুষ আরকি তারা একদিকে দেখছে তাদের মধ্যে প্রচণ্ড রকম বঞ্চনা সৃষ্টি হয়েছে এবং তারা আ মিডল ক্লাস ওখানে একেবারে প্রচণ্ড প্রেশারের মধ্যে রয়েছে। এই কারণে তারা অ্যা মানে শান্তিপূর্ণ যে প্রতিবাদ সেটাতেই তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা কখনোই চায়নি যেন নাশকতামূলক কোনো কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ুক আরকি। কিন্তু বাস্তবে যেটা হয়েছে যখন আরকি বেশ কিছু সন্ত্রাসী বহিঃশত্রুর আশায় হ্যাঁ। যেই হ্যাঁ, এবং এদেরকে ট্রেন করা হচ্ছে। আপনি দেখেন যে ৩ বছর আগে যে সংকটটা হয়েছিল সেখানে এভাবে চরমভাবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ধ্বংস করা, সেখানে আক্রমণ করা, ধ্বংসযজ্ঞটা হয়নি এই তখন। ধ্বংসগুলো হয় নাই। এর কারণটা হচ্ছে যে ৩ বছর আগের চেয়ে এখন মানে এদের ৩ বছর ট্রেন্ড করা হয়েছে। যে অল্প সময়ে এবার কিন্তু পার্টিসিপেন্টও খুবই কম কিন্তু। মানে আপনি যদি ওইবারের তুলনায় চিন্তা করেন ইরানের সবগুলো শহরে এ মানে তখন মোটামুটিভাবে হয়েছিল আরকি বিক্ষোভ। কিন্তু এবারে কিন্তু বেশ সীমিত বেশ কিছু শহরে এ হয়েছে। যেটা মানে পার্টিসিপেন্ট হিসাবে অনেক কম। কিন্তু ধ্বংসাত্মকতার যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে অনেক বেশি হয়েছে। তার মানে এরা হচ্ছে সবাই ট্রেন্ড হয়েছে যে এ ধরনের নাশকতামূলক কাজ করিয়ে মানে সরকারকে একটা
বিপাকে ফেলে দেওয়া আর কি। এটা হচ্ছে তারা টার্গেটই ছিল এটা যে, এবং এটা ভেতরে যখন এরকম একটা আনস্টেবল কন্ডিশন সৃষ্টি হবে তখন অটোমেটিক্যালি আমেরিকা আক্রমণের যে চিন্তা আর কি, যেটা তাদের আগে থেকে আছে যে রিজিম চেঞ্জ করে তারা নিজেরাই তাদের মানে মনোপযোগী মানে কোনো সরকারকে তারা ক্ষমতায় আনবে, পরবর্তীতে আস্তে আস্তে তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে, সেটাই আসলে এখানে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তার মানে শেষভাবে যদি আমরা বলি যে সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি শেষ পর্যন্ত কি এটা বলা যায় যে ইরানের যে লম্বা সময়ের শাসনের পতন হবে? এখানে একটা প্রশ্ন ও মানে আমি করি আরকি, যে সেটা হচ্ছে যে আসলে ইরানকে আমরা আ কতটা চিনি? আসলে আমরা যদি ইরানের এই ইসলামিক রেভলিউশনকে যদি আমরা চিন্তা করি, ইসলামিক রেভলিউশনটা এতটা ডিপ যে এটার যে ডিপ রুটেড, হ্যাঁ? এটা কিন্তু আমরা বুঝি না আরকি। মানে এটা যদি আপনি দ্য ফিউচার অফ ইসলাম একটা বই আছে আরকি, জন এক্সপোজিটর, হ্যাঁ? আমেরিকান রিলিজিয়ন অ্যান্ড অ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উনি যে প্রধান ছিলেন আরকি দীর্ঘদিন। উনার যে বইটা, এছাড়াও উনার একটা লেকচারও আছে দ্য ফিউচার অফ ইসলাম, ইউটিউবে ১.৫ ঘন্টার মতো আরকি। ওখানে যদি উনি ওখানে উল্লেখ করেছেন যে যখন ইরানের ইসলামিক রেভলিউশনটা হয়, রেভলিউশন হওয়ার পর উইথিন 3 উইকস উনি বলেছেন আমার কাছে ৫ টা ইউনিভার্সিটি থেকে ৫ টা আ প্রস্তাব আসে যে কেন এটা হলো? আমরা কিছুই বুঝতে পারলাম না কেন? তাহলে আপনি দেখেন যে যিনি হচ্ছেন আমেরিকার রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর যিনি প্রধান, তার কাছে এরকম ৫ টা ইউনিভার্সিটিতে যখন আসে, অ্যা উনি বোধহয় জর্জ টাউন ইউনিভার্সিটির প্রফেসর তখন। তো ওনাকে যখন বলা হয় যে এটা আপনি এনালাইসিস করুন যে এটা আসলে রিলিজিয়ান, এটার কতটা প্রভাব আছে এটার ক্ষেত্রে। তাই এটা তিনি যেটা সিদ্ধান্তে পৌঁছেন, এখন ওনার বইটা আছে আরকি। আপনি যদি অনলাইন সাইটে দেখেন যে দ্য ইরানিয়ান রেভলিউশন, ইটস ইমপ্যাক্ট অন ওয়ার্ল্ড, এ ধরনের একটা নাম আরকি ওনার যে ইয়েটা আরকি, না গ্লোবাল ইমপ্যাক্ট বোধহয়। এই বইটা প্রায় ৩৮৪ পৃষ্ঠার মতো একটা বই আরকি। ওখানে ইরানের যে রিলিজিয়াস বেস যেটা, এটা যে অত্যন্ত ডিপ, এটা যদি কেউ অনুভব না করে তাহলে সে, কারণ আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের আলেম সমাজের জনগণের উপর প্রভাবটা অত তীব্র না। তীব্র না, এক্সাক্টলি। হ্যাঁ, কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু এটা না। ইরানে আপনি যদি আজ থেকে ২০০ বছর আগে কিংবা ১৫০ বছর আগে দেখেন, যখন ওদের কাজার ডাইনেস্টি ছিল, তখন ওদের একজন বাদশা ছিলেন, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন শাহ। তার সময়ে যখন আ মানে ইরানের সমগ্র ইরানে তখন তামাকের চাষ হতো। যেমন এই ব্রিটিশরা এখানে নীলের চাষ করতো, এখানে তামাকের চাষ করতে সবাই বাধ্য ছিল আরকি। তো এই নাসিরউদ্দিন শাহর সময় তখন মির্জা সিরাজি বলে একজন আরকি, ওনাদের মার্জা যাকে বলে আরকি, যিনি একজন রিলিজিয়াস অথরিটি, উনি ঘোষণা দেন যে আমাদেরকে অবশ্যই তামাক বর্জন করতে হবে। তামাকের চাষও করা যাবে না, তামাক ব্যবহার করা যাবে না। এটা যখন উনি বলে এটা হারাম, এবং বলেন যে এটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষ থেকে আমি হারাম ঘোষণা করছি এই বিষয়টাকে। বলার সাথে, সাথে সম্পূর্ণ ইরানের কৃষকরা চাষ বন্ধ করে দিল। এমনকি নাসিরউদ্দিন শাহ যিনি বাদশাহ, তার বাড়িতে তার ওয়াইফ এবং তার যে সেবকরা যারা আছে আরকি, এরা পর্যন্ত তাকে এই যে এ মানে হুক্কা যেটা আরকি সেটাকে তাকে সার্ভ করা বন্ধ করে দিল আরকি, এবং সব ভেঙে ফেলেছে। সে নিজেও আশ্চর্য হয়ে গেছে যে আমার বাড়ির মধ্যে পর্যন্ত মার্জার প্রভাবটা এতটা তীব্র আরকি, এটা উনি নিজেও বুঝতে পারেননি আরকি। তো এটা ইরানের রিলিজিয়াস অথরিটির সাথে সাধারণ জনগণের একটা খুবই গভীর সম্পর্ক রয়েছে আরকি, হুম? এবং ইরানের ইসলামী রেভলিউশনের সময় স্বয়ং ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ১৪ বছর ইরাকে ছিলেন, তারপর ৫ মাস উনি ফ্রান্সে ছিলেন। কিন্তু ওখান থেকে উনি যে বক্তব্যগুলো দিতেন সেগুলো ইরানের জনগণকে উদ্দীপিত করত, এবং ইরানের জনগণ সেটা দ্বারা প্রভাবিত হয়ে রেভলিউশনটা করেছে। এবং বিপ্লবের পরপরই আপনারা যেটা দেখবেন যে অন্যান্য সাধারণ যেকোনো রেভলিউশন হলে সেখানে একটা বিপ্লবী সরকার গঠন হয়ে যায়। সাথে, সাথে জনগণের এ তারা কি চায় না চায় এই বিষয়টা তারা কিন্তু চিন্তা করে না। কিন্তু ইমাম খোমেনি রহমাতুল্লাহ যিনি এসে যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে উনি ১ম এই ঘোষণা করলেন যে আমরা একটা রেফারেন্ডাম দিব। রেফারেন্ডাম দিয়ে যদি জনগণ ইসলামিক রিপাবলিক চায় তাহলে আমরা সেটা গ্রহণ করি। আর জনগণ যদি ইসলামিক রিপাবলিক না চায় তাহলে আমরা গ্রহণ করব না। দেখা গেল যে 98.4% জনগণ, হ্যাঁ, 97% মানে ইলেকশনে অংশগ্রহণ করেছে আরকি, জনগণ ভোট দিয়েছে। আর 98.4% লোক হচ্ছে ইসলামিক রিপাবলিকের পক্ষে গণভোট দিয়েছে। ভোট দিয়েছে। তারপরে আপনি দেখেন ৮ বছর ধরে ইরানের এক যুদ্ধ হয়েছে। ৮ বছর যুদ্ধে সারা পৃথিবীর সবগুলো সুপার পাওয়ার মানে সোভিয়েত ইউনিয়ন থেকে আমেরিকার সবাই ইরাকের পেছনে ছিল। সাদ্দামকে সহযোগিতা করেছে। অথচ ইরানের উপর তখন থেকেই এমবার্গো রয়েছে। অথচ ইরান ৮ বছর যে তারা যে
তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আরকি। যুদ্ধ করে টিকে রেখেছে এবং সবচেয়ে আশ্চর্য যেটা বললাম যে তুর্কমেনচাইয়ের কথা বললাম যে চুক্তিটার মাধ্যমে ইরান ককেশাস অঞ্চলের সবগুলো দেশগুলোকে হারিয়েছে। আজারবাইজান থেকে শুরু করে অনেকগুলো দেশকে তারা হারিয়েছে আরকি। রাশিয়ার কাছে হস্তান্তর করতে বাধ্য হয়েছে। কিন্তু ইরানের রেভলিউশনের পর থেকে এখন পর্যন্ত ইরানের এক চুল পর্যন্ত আপনার ভূমিকায় ইরান হাতছাড়া করেনি আরকি। অথচ সারা বিশ্বের মানে সবগুলো অপশক্তিগুলো তারা চেষ্টা করেছে পরাশক্তিরা যে ইরানের এই সরকারও পতন ঘটাবে এবং ইরানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টি করে বিভিন্ন প্রভিন্সগুলোকে আলাদা করে ফেলবে আরকি। কিন্তু সেটাও তারা করতে পারে। সক্ষম হয়নি আর। তার মানে এগুলো সবগুলো হচ্ছে ইরানের রিলিজিয়াস থট যেটা যে ইমাম খোমেনি যেটা নিজেই বলেছেন যে ইমাম হোসেনের আদর্শের দ্বারা যে আমরা যে অনুপ্রাণিত এটা যদি না থাকতো তাহলে আমরা রেভলিউশন আমাদের সফল হতো না। এই বিপ্লবী চেতনা যে রক্ত হচ্ছে তরবারির উপর বিজয় হতে পারে এইটা ইরানের জনগণের মধ্যে অত্যন্ত তীব্রভাবে আছে। আমরা নিজেরা আপনি কল্পনা করতে পারবেন না যারা ইরানে থাকেন তারা অনুভব করেন যে ইরান ইরাক যুদ্ধের সময় যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যখন লাশগুলো যখন ইরানের ভিতরে আনা হয় আর কি তাদের এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে মাটি খুঁড়ে তাদের যে বোন টোন রয়েছে স্কেলেটন রয়েছে এগুলো সব বের করে আনা হয় আর কি স্কাল টিস্কাল এগুলো এনে সেগুলো আর কি আবার প্রত্যেকের আবার একটা কার্ড আছে আছে একটা নাম্বার আছে আর কি হ্যাঁ তো তাদেরকে যখন নিয়ে আসা হয় ইরানের সীমান্ত থেকে শুরু করে তেহরান পর্যন্ত পুরো রাস্তা জনগণ তারপর ঝাঁপিয়ে পড়ে মানে এটা সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইরানের জনগণ শহীদদের প্রতি তাদের যে ভালোবাসা আর কি তাদের দেশের লোকজন যারা এইভাবে জীবন দিয়েছে তাদেরকে কাছে তারা এমনভাবে নিজেকে ঋণ করে আপনার জেনারেল সোলাইমানির ক্ষেত্রেও দেখেছেন একই রকম জেনারেল সোলাইমানির লাশ যখন নিয়ে আসলো পুরো ইরান একেবারে যেন আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। হ্যাঁ এক হয়ে গিয়েছিল তা এই যে স্পিরিট আসলে স্পিরিটটা হ্যাঁ এই স্পিরিটটা কিন্তু এমনকি ফুকুয়ামা মানে আপনি জানেন আর কি ফুকুয়ামা মানে লিবারেল ডেমোক্রেসির উনি বলেন যে দ্য এন্ড অফ হিস্টোরি দ্য লাস্ট ম্যান উনি লিবারেল ডেমোক্রেসিকে বলছেন যে সারা বিশ্বের সবচেয়ে আইডিয়াল মডেল এটা এবং এরপরে আর কোনো মডেল আসা সম্ভব নয় এবং আমরা হচ্ছে শেষ মানুষ আর কি যারা হচ্ছে আদর্শ মানুষ আর কি কিন্তু উনি নিজে স্বীকার করেছেন যে ইরানের যে দুটো জিনিস আছে একটা হচ্ছে ইরানিরা হচ্ছে উনি বলেন যে ২ টা পাখা আছে আরকি। হ্যাঁ? একটা হচ্ছে সবুজ পাখা, একটা হচ্ছে লাল পাখা। উনি বলেন যে লাল পাখাটা হচ্ছে ইমাম হোসেনের সাথে সম্পৃক্ত, যেটা আরকি সবসময় শাহাদাত, স্যাক্রিফাইস এই বিষয়গুলোকে মানুষকে উদ্বুদ্ধ করে। আরেকটা যেটা আরকি সেটা হচ্ছে যে গ্রিন যেটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম একটা আদর্শ সমাজের চিন্তা করেন যেখানে ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা হবে। এই ২ টা যখন কোনো জাতির অন্তরের মধ্যে থাকে আরকি, হ্যাঁ? এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আশার আকাঙ্ক্ষা এদিকে ইমাম হোসেনের প্রতি তাদের ভালোবাসা। এই ২ টার সমন্বয় যখন ঘটেছে, তারপরে আবার লিডিং পয়েন্টে আছে, উনি বলছেন যে এটার মূল যে মানে মাথাটা সেটা হচ্ছে আরকি বেলায়েতে ফকিহ। মানে মানে যিনি হচ্ছেন জুরিস্ট, সেই জুরিস্ট তিনিই হচ্ছেন এখানে তার নেতৃত্ব এটা হচ্ছে মূল। তিনি এই দুটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরকি। মানে ইরানের রাহবার যখন কোনো জায়গায় সবার জনগণের সামনে আসে নাকি জনগণ তার আবেগ আপ্লুতভাবে যেভাবে আরকি তাকে গ্রহণ করে নেয় আরকি। তার জন্য স্লোগান দেয়, ইয়ে করে এটা আপনি পৃথিবীতে মানে খুব কম দেশেই পাবেন। হয়তোবা পাবেনও না আরকি এইভাবে যে তারা কিভাবে ভালোবাসে আরকি এবং অন্তর থেকে এটা ভালোবাসে। তো এই যে রিলিজিয়ানের সঙ্গে তাদের যে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এইজন্যই দেখছেন যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এটা মসজিদে আক্রমণ করছে। এক্সাক্টলি আমরা সেটির হ্যাঁ, এই মসজিদে আক্রমণ করছে এটা কিন্তু আরো সেন্টিমেন্টাল লাগছে আরকি জনগণের। এবং জনগণ এটা থেকে মানে ওদেরকে বুঝতে পারছে যে এরা হচ্ছে মানে চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে। এরা আমাদের কালচারের বিরুদ্ধে, আমাদের রিলিজিয়নের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটা যখন তাদের মাথার মধ্যে আসছে তখন আস্তে, আস্তে কিন্তু তারা কিন্তু তাদের থেকে দূরে সরে আসছে। এমনকি যারা আমরা যতটুকু জানি এখন পরিস্থিতি কিছুটা শান্ত হতে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকটা কমে আসছে আরকি। হ্যাঁ, বিশেষ আপনার করে কথা আসলে যেটা বুঝলাম যে আসলে ইরানের মানুষের যে ধর্মীয় বিশ্বাস এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি যে ভালোবাসা, তো সবকিছু মিলে যেটা ক্যালকুলেশন করা যায়, খুব সহজেই ইরানের পতন ঘটানো সম্ভব না। এটা নিশ্চিন্তে বলা যায়। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ তবে আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে গেল বছরেই হচ্ছে ইসরায়েলের সাথে একটা যুদ্ধ হয়েছে ইরানের ১২ দিন ব্যাপী এবং মার্কিন আগ্রাসন তো সেই অনেক আগ থেকেই আছে সেটা আমরা দেখতে পাই। তো সামগ্রিকভাবে যদি আমরা হিসাব করি যে আপনিও যেটা বললেন যে সিআইএ কিংবা মোসাদের যে দীর্ঘ পরিকল্পনার ফসলেই কিন্তু এই যে এখনকার যে আন্দোলন। তো সামগ্রিকভাবে কি মনে হয় এই পরিস্থিতি আসলে এখন কি স্বাভাবিক হচ্ছে আস্তে, আস্তে? এখন স্বাভাবিক হচ্ছে। তবে ইরানের সরকারকে অবশ্যই এক্ষেত্রে এ মানে ফ্রুটফুল কোনো পলিসি নিতে হবে। যদি এটা না নেয়া হয়, এই জনগণের মধ্যে এই ক্ষোভটা থেকে যাবে এবং এটা যদি
সহসা সমাধান করতে না পারে, এটা ইরানের জন্য বিপত্তিও ডেকে আনবে আরকি। কারণ হচ্ছে যে মানে জনগণ আ এই বিপ্লবটা করেছে, সেটা তাদের অন্যতম একটা আশা-আকাঙ্ক্ষা ছিল যে সেখানে ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হবে এবং সেখানে জনগণ তাদের এটলিস্ট তাদের যে এ চাহিদাটা আছে আরকি, সে চাহিদাটা পূরণ হবে। এটা যখন আ মানে সরকার অবশ্য এখন চেষ্টা করছে। সরকার নিজেই বলেছে যে আমরা যতটা সম্ভব এই বিষয়টাকে বিবেচনায় আনছি এবং মানে এমনকি ওই যে এ যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কিন্তু কয়েকবার বসা হয়েছে আরকি। তো আমরা প্রেসিডেন্ট আন্তর্জাতিক গতকালের পরশুদিন বোধহয় প্রেসিডেন্ট বোধহয় এ জাতীয় টেলিভিশনে উনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আগে। সেখানে কিন্তু এই বিষয়টা উনি টেনেছেন যে আমরা কয়েকবার বসছি ওনাদের সাথে। তারপরে আমরা বিষয়গুলো বিবেচনা করছি। তারপরে দরকার পড়লে আমরা পার্লামেন্টের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করব। এই বিষয়গুলো উত্থাপন করেছেন উনি আরকি। তবে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে সেখানে সহিংসতায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহত হয়েছে। তো আসলে হতাহতের কথা যদি আসলে আমরা শুনি যেকোনো অভ্যুত্থানে আ বা ব্যাপক আন্দোলনে যখন হতাহতের কথাগুলো আসে তখন সাধারণত যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে নিরাপত্তারক্ষীর আ প গুলিতে বা কিংবা ব্যবস্থায় হয়তোবা হতাহতের ঘটনাগুলো ঘটে। তো আসলে সেখানে কি এমন কিছু হচ্ছে কি? আসলে কি ঘটনাগুলো ঘটে গেল? এটা গত ৩ বছর আগেও যখন মাহসা আমিনির কেসটা যখন ছিল তখনও আরকি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইরানের আসলে আমরা যেটা বলা হয় যে বিপ্লবী গার্ডরক্ষী বাহিনী তারা হস্তক্ষেপ করে, বিষয়টা এরকম না। আসলে ইরানে যেটা পুলিশ বাহিনী এবং পুলিশের সাথে, সাথে যেটা হচ্ছে গণবাহিনী যেটা আছে, বাসিজ বলা হয় আরকি যারা, এরাই মূলত এ ধরনের যে সিচুয়েশন গুলো ক্রিয়েট হয় মূলত পুলিশই প্রধান ভূমিকা পালন করে। এর পাশাপাশি বাসিজ যেটা আছে আরকি গণবাহিনী, তারা হচ্ছে এ মানে কিন্তু এক্ষেত্রে মানে আপনি এখন অনেকগুলো মিডিয়াতেই দেখবেন যে এখন যেটা বলা হচ্ছে যে ২০০ র উপর মারা গেছে। তার মধ্যে বলা হচ্ছে ১০৯ জন হচ্ছে পুলিশ এবং বাসিজের এরা মারা গেছে আরকি। এটা একটা আশ্চর্যের বিষয় না? যখন একতরফাভাবে যদি আরকি বলা হয় যে নিরাপত্তা বাহিনী কঠোরতা আরোপ করেছে, তারা গুলি চালিয়েছে এবং অনেকগুলো ভিডিও ফুটেজও এসছে যেগুলোতে দেখা যাচ্ছে যে এই সন্ত্রাসীদের হাতে আমেরিকা অস্ত্র তুলে দিয়েছে এবং তারা সরাসরি পুলিশকে এমনকি একটা আ ভিডিও ফুটেজে এসছে যে একটা পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছে আরকি। তাকে গাড়ির ভিতরে হ্যাঁ, গুলি করে হত্যা করেছে। গাড়িটা যতক্ষণ পর্যন্ত মানে সে তার ইয়ে করেছে, কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সে গাড়িটা চলেছে তারপরে সে গুলি করতেই আছে আরকি। তো এই যে এই ধরনের একটা সহিংসতা যখন সৃষ্টি হয়, তখন নিরাপত্তা বাহিনীও ওটাকে তখন অ্যা মানে কন্ট্রোল করার জন্য তাদেরকে ওটা বাধ্য তারা যে ইয়ে করতে। কিন্তু তারপরও এখানে সর্বনিম্ন প্রাণহানির বিষয়টাকে খেয়াল রাখা হয়েছে। এ কারণেই মানে ৩ বছর আগে যখন আমি তখন তো ইরানে ছিলাম আরকি মাহসা আমিনের সময়। তখন আমি ২ টো ঘটনা বলি। একটা হচ্ছে যে বাসিজের ২ জন মারা গেছে আরকি। ২ টা ইয়াং ছেলে আরকি। একটা হচ্ছে অরমান আলী ভেরদি বলে একটা ছেলে। তাকে এই ইরানের একবাদান যে স্টেশন আছে, মেট্রো স্টেশন আরকি, সেখানে তাকে ৪-৫ ঘন্টা টর্চার করে তাকে হত্যা করা হয়েছে আরকি। হ্যাঁ? তো এটাকে তারা আবার এই ৫ ঘন্টা তাকে যে হত্যা করা হলো, এখানে কোনো নিরাপত্তা কর্মী সেখানে যায়নি, তাকে হেল্প করতেও যায়নি আরকি। মানে সে শুধু একা, একা আসছিল ওই জায়গায়। তাকে যে হত্যা করা হলো, আরেকজন হচ্ছে আজামিয়ান বলে আরেকজন একটা বাসিজের একটা ছেলে আরকি। তাকে এইভাবে নৃশংসভাবে এ হত্যা করা হয়েছে, সেটা আবার তারা নিজেরাই ভিডিও করে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে জাস্ট জনগণের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য, যে ত্রাস সৃষ্টি করা, যে জনগণ যাতে মানে ভীত সন্ত্রস্ত হয়ে তারা যাতে আর কখনো আরকি এই যারা আক্রমণ করছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এদেরকে যাতে তারা মানে প্রোটেক্ট করতে না যায় আরকি এবং তারা তাদের ইচ্ছেমতো যত নাশকতামূলক কাজ এগুলো করতে পারে আরকি। তো এই যে এটাই তো বোঝা যায় যে যখন মানে আমরা 50-50 ও যদি ধরি আরকি, নিরাপত্তা বাহিনীর কর্মী এরাও মারা যাচ্ছে 50%, ওরা 50%। তার মানে এখানে উভয় পক্ষের মধ্যে এক ধরনের গোলা বিনিময় হচ্ছে কিংবা ইয়ে হচ্ছে। এই কারণে এই মানে যেটা ক্যাজুয়ালিটি যেটা অনেক বেশি হচ্ছে আরকি। যদি এই শান্তিপূর্ণভাবে যদি তারা মিছিল করতো তাহলে দেখা যেত যে কোনো ক্যাজুয়ালিটি সেখানে হতো না আরকি। এটা আমাদের এ মানে লক্ষ্য রাখতে হবে। আপনি জানেন যে গেল কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের আ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আন্তর্জাতিক সব আইন কানুনের তোয়াক্কা না করে জোর জবরদস্তি করেই তিনি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নিয়ে আসলেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সব ধরনের আইনের তোয়াক্কা না করে উঠিয়ে নিয়ে আসলেন। গণমাধ্যমে প্রচার হচ্ছে, অনেকেই বলছেন যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা বলছেন যে এমন একটা ঘটনা হয়তো ইরানেও হতে পারে। অর্থাৎ
ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন তাকে এমনভাবে উঠিয়ে নেয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এমন কথা বলছেন এবং আমরা দেখছি প্রতিনিয়তই কিন্তু তেহরানকে কঠোর হুমকি-ধামকি দিচ্ছে যুক্তরাষ্ট্র অ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টা আসলে আপনার কি পর্যবেক্ষণ কি মনে হয়? যে ওই ঘটনার সাথে তার যে সাম্প্রতিক সময়ে যে হুমকি-ধামকিগুলো এমন কিছু কি ঘটতে পারে? মানে ডেল্টা ফোর্সের ইরানের ভেতরে আসার সাহস করবে না বলেই তো ভেতরে থেকে তারা সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে আরকি। আর ইরানের বিষয়টা যেটা আরকি ওরা সরাসরি হুমকি দিয়েছে, হস্তক্ষেপ করার কিন্তু হুমকি হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, সেটা আছে। এটা হচ্ছে জনগণ যদি দেখা যায় যে জনগণ স্বতঃস্ফূর্ত মাঠে নেমেছে এবং আমেরিকার পক্ষে স্লোগান দিচ্ছে, সব জনসমর্থন হচ্ছে, তখন এটা আমেরিকা সাহস করতে পারে। কিন্তু তারপরে ইরানের কিন্তু এখনো বিপ্লবী গার্ডরক্ষী বাহিনী যে ধরনের শক্তিশালী, মানে ইরানের সুপ্রিম লিডার যেটা সবসময় বলেন যে আমরা যখন বিপ্লব করেছি তখন আমরা একেবারে কচি একটা চারা গাছ ছিলাম আরকি। কিন্তু এখন আমরা একটা বড় বৃক্ষে পরিণত হয়েছি। আমাদের শেকড় অনেক ভেতরে পৌঁছে গেছে আরকি। আমরা এখন সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং অনেক দিক থেকে আমরা অনেক বেশি স্টেবল কন্ডিশনে এসেছি এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা পৌঁছেছি আরকি। তো এইরকম একটা দেশকে এবং যাদের হচ্ছে ২৫০০ বছরের একটা সভ্যতা রয়েছে আরকি। সেরকম একটা জাতিকে এত সহজে ভেনেজুয়েলার সাথে তুলনা করে আমরা করতে পারি না আরকি। আর দ্বিতীয় যে বিষয়টা এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে উম অ্যা কোনো দেশে যদি এ ধরনের আক্রমণ করতে হয়, সেটা ভেনেজুয়েলার মতো ছোট দেশে হোক কিংবা বড় এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিশ্বে এটা প্রমাণিত হচ্ছে যে একটা দেশের প্রেসিডেন্ট সে আন্তর্জাতিক কোনো আইনকেই সে তোয়াক্কা করে না। এবং সে জাতিসংঘের যে এ আপনার চার্টার রয়েছে, সে চার্টারের প্রতি সে আদৌ সেটাকে সে মানে সম্পূর্ণভাবে প্রকাশ্যে সে বলছে যে এটার প্রতি আমি অবিডিয়েন্ট না, এটাকে আমি মানি না। এ ধরনের কথাবার্তা যখন বলে, এটা আমার যেটা মনে হয় যে এটা আমেরিকার দুর্বলতা। কিসের জন্য? আমেরিকা এমন একটা অবস্থানে পৌঁছে গেছে, যে অবস্থানে কারণে তারা এখন দেখছে যে তাদের টিকে থাকার জন্য এ ধরনের অ্যাগ্রেসিভ যদি কিছু না করে, তাহলে তাদের অস্তিত্বটা হুমকির মুখে পড়ছে। মানে ইন্টারন্যাশনাল যে হেজিমনি যেটা আমেরিকা প্রতিষ্ঠা করেছিল এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে তারা চেয়েছিল সারা পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে তাদের সুপ্রিমেসিটা সারা পৃথিবীতে প্রমাণ করবে, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে আরকি। এমনকি ছোট, ছোট দেশগুলোও এখন তাদের আনুগত্য করে না আরকি। তাদেরকে মেনে নেয় না। এখন এটা আমেরিকার জন্য এক ধরনের হুমকি আরকি। আমেরিকার অর্থনীতিও অনেক বেশি সংকটের মুখে পড়েছে বলে এখন ভেনেজুয়েলা তেলের প্রতি মুখাপেক্ষি তারা হয়েছে। ইরাক থেকে তো তারা 30% তেল তো তারা এমনি নিয়ে যায় যে তাদের কম্পেনসেশন এর জন্য, ক্ষতিপূরণ হিসাবে, যে আমরা ইরাকে এসেছি, ইরাকের জনগণকে সাদ্দামের হাত থেকে রক্ষা করেছি। তো এ ধরনের নগ্নভাবে একটা দেশের উপর হামলা চালিয়ে করে এটা যে তারা যে করছে, এটা টোটালি আমেরিকার নিজস্ব মানে যে আনস্টেবল একটা অবস্থানে আমেরিকা পৌঁছে গেছে, যেটা অনেকেই বলছেন। এমনকি জো বাইডেন ছাড়াও অনেকে বলেছেন যে ৭ টা জেনারেশন পর্যন্ত একটা আ সুপার পাওয়ার নিজেকে টিকিয়ে রাখতে পারে আরকি। এটা মানে ইউরোপেও আরকি এই যে ফরেন সেক্রেটারি যিনি আছে ইউরোপিয়ান ইউনিয়নের আরকি, উনার নাম জানি কি? এই এই মুহূর্তে মনে পড়ছে না আরকি। উনি যে ফরেন আছেন যে, উনিও বলেছেন যে মানে সারা পৃথিবীতে আমেরিকান হেজেমনির একটা পতন দেখা দিয়েছে আরকি। এবং এই হেজেমনিটা আস্তে, আস্তে তারা হারাচ্ছে বলেই তারা এখন একটা বেপরোয়া হয়ে উঠেছে যে আমরা একটা কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভয় পায় আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আসলে আমি যেটা মনে করি যে এটা কখনোই আরকি আমেরিকার জন্য শুভ নয়। বরং আমেরিকার একটা দুর্বলতার প্রকাশ আরকি। হ্যাঁ? এবং চীন যেভাবে এগিয়ে আসছে, সেভাবে আমেরিকা দেখছে যে সে আর সুপার পাওয়ার হিসেবে থাকবে না। বরং চীন এতটা এগিয়ে যাবে ২০৩৫ সালের মধ্যে আমেরিকা নিজেই আরকি চীনের মানে সাবঅর্ডিনেট হয়ে যাবে। ইকোনমিক্যালি, তারপর সামরিকভাবেও যেভাবে চীন এগিয়ে যাচ্ছে, সব দিক থেকে সে পেছনে পড়ে যাবে। এটা তার জন্য একটা আতঙ্ক হিসাবে কাজ করছে আমার যেটা মনে হয়। সেটাই। তবে আমরা দেখেছি গেল বছর যে যুদ্ধটা হয়েছে ১২ দিনের যুদ্ধ সেখানে কিন্তু আ আ সারা পৃথিবী কখনো কল্পনা করেনি যে ইরানের শক্তিমত্তা এতটা হবে। এবং শেষ পর্যায়ে তারা অনেকটা তড়িঘড়ি করে আমেরিকার মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এখন অনেকেই বলছেন আসলে যারা আন্তর্জাতিক বিশ্লেষণ আছে তারা বলছেন যে সেই ১২ দিনের যুদ্ধে কিছুটা তারা হেরে গিয়ে এখন নিজেদের মধ্যে মানে গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ আছে? আপনি যদি দেখেন যে এখন অ্যা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা, এটা কতটা শীতল হয়ে পড়েছে যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের কেউই আরকি আমেরিকার সঙ্গে তাদের কোনো পলিসিতে তারা এক হতে পারছে না। তারা মনে করছে যে আমেরিকা তাদের কে একবারে সাবঅর্ডিনেট মনে করে আরকি। একেবারে পুরো সাবমিসিভ না হওয়া পর্যন্ত আমেরিকা তাদেরকে
মেনে নেবে না আর কি, এরকম একটা অবস্থায় আমেরিকা পৌঁছে গেছে। যে আমেরিকার যে এই যে অ্যারোগ্যান্সি আর কি, এই অ্যারোগ্যান্সিটা কিন্তু মানে আমেরিকার জন্যও ভালো নয়। যেটা ইরানের সুপ্রিম লিডারও বলেছেন যে ফেরাউন ছিল, তারপর নমরুদ ছিল। এরা যারা এরকম অ্যারোগ্যান্সি যাদের মধ্যে ছিল, পরে একটা পর্যায়ে তারা নিজেদের এটা পতন ডেকে এনেছে আর কি। তো এই বিষয়টা তাদের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেটা সৃষ্টি হয়েছে, এটা অনেক তীব্র হয়ে গেছে আর কি। এবং ইকোনমিক ক্ষেত্রেও আপনি দেখেন যে আমেরিকা তার সঙ্গে যারা রয়েছে তাদেরকে সে ছাড় দেয় না। আপনি ইউক্রেনকে টোটালি এখন একেবারে অসহায় অবস্থা ছেড়ে দিয়েছে আমেরিকা। কিন্তু ইউক্রেন তো মানে আমেরিকার জন্য খুবই, মানে আমরা বলতে পারি যে সেখানে প্রায় 30-40% জিউস পিপল আছে সেখানে। এবং তাদেরকে সেভ করাটা আমেরিকার দায়িত্ব ছিল। কিন্তু তাদেরকেও তারা অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। এবং টোটাল বিষয়টা এখন ইউরোপ ইউনিয়নের উপর চাপিয়ে দিয়েছে যে তোমরা যা ইচ্ছা সেখানে করো। আমি ন্যাটোর মধ্যেও নেই। আমি ন্যাটোর মধ্যেও নেই যখন এই কথাটা বলে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমরা ন্যাটো জোটও পরবর্তীতে আমরা দেখব আগামী ৫, ৬, ৭ বছরের মধ্যে ন্যাটো জোটটা এতটা দুর্বল হয়ে পড়বে যে আর এটার যে শক্তিটা ছিল সে শক্তিটা সে হারিয়ে ফেলবে আরকি। আমরা দেখি যে আসলে কিছুদিন পরপরই ইরানে কয়েক বছর পরপরই আসলে আন্দোলন হয়, এরকম বিক্ষোভ হয়। তারপরে আসলে সেটা স্তিমিত হয়ে যায়। তো আসলে এইটা শেষ কোথায়? আপনি কি মনে করেন যে এটা আসলে আ সত্যিকার অর্থে কোনো সমাধান কি আছে? নাকি আমরা যেটা দেখি সিআইএ কিংবা মোসাদের যেই ষড়যন্ত্রগুলো ওই ভূমিকে কেন্দ্র করে এইরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আসলে মূল কারণটা কি? সেটা কি শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণেই নাকি হচ্ছে আসলে বহিঃশত্রুর যেই ষড়যন্ত্রের কারণেও এখানে কিছুদিন পরপরই কিন্তু আমরা দেখি আন্দোলন হয়? হ্যাঁ, আপনি এ এ মানে আমরা সবাই তো এটা জানি যে আমেরিকা প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা হচ্ছে কি বলে যেটা তারা আ বরাদ্দ করে হচ্ছে ইরানের সরকারকে টপল করার জন্য। এটা প্রত্যেক বছর আমাদের বাজেটের মধ্যেই আছে। আপনার জর্জ সোরোসের যে প্রজেক্টগুলো, সে অরেঞ্জ রেগুলেশন কিংবা ওনার রেগুলেশন যেটা, সে রেগুলেশনের মধ্যে সবচেয়ে ইরান হচ্ছে সবচেয়ে বড় টার্গেট ওদের, যে ওদের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্বের জন্য তারা হুমকি মনে করে আরকি। সুতরাং ইরান যতদিন পর্যন্ত টুকরো না হয়ে যাবে, আমেরিকা কখনোই আরকি অ্যা এটাকে মানে ইরানকে ছেড়ে দেবে না। যতদিন পর্যন্ত একটা আইডিওলজির উপর ভিত্তি করে আমেরিকার বিরুদ্ধে ইরান দাঁড়িয়ে আছে, ততদিন আমেরিকা করবে না। আমি এক্ষেত্রে আমি ইরানের একটা ছোট্ট ইতিহাস বলি আরকি। আপনি যদি দেখেন যে এ মানে এ 19 এ 99 এ 1999 এ সর্বপ্রথম ইরানে এ তেহরান ইউনিভার্সিটিতে একটা এরকম গ্যাদারিং হয়। সেখানে বেশ ৪-৫ জন ইউনিভার্সিটি স্টুডেন্টও নিহত হয় আরকি। মানে এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এ ধরনের একটা গ্যাদারিং করা হয়। সেই গ্যাদারিং এ পরে রাস্তায় নেমে পড়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশের সঙ্গে সংঘাত হয়। প্রায় ৪ জনের মতো মারা যায় আরকি। তো ঠিক এর ১০ বছর পর ১৯৯৯, তারপর ২০০৯। ২০০৯ এ যখন আরকি মুসাভি, যিনি আরকি অপোনেন্ট ছিলেন আহমাদিনেজাদের, তিনি যখন পরাজিত হলেন, তখন কারচুপির অভিযোগ উঠল। কারচুপি, সেখানে আমার মনে আছে যে যখন আরকি সুপ্রিম লিডার সবাইকে ডাকলেন, সেখানে সেই মানে তাদের যে এ যিনি আরকি এই নির্বাচনের বিষয়টার যিনি তদারকি করছিলেন পক্ষ থেকে, মুস্তাফি সাহেবের পক্ষ থেকে, উনি নিজে বলেন যে আমরা ১০০ বারে যদি ভোট কাউন্ট করি, তারপরে যা হয়েছে সেটাই হবে। ২৪ মিলিয়ন এবং 13 মিলিয়ন। এর বাদ-টাই হবে না। কিন্তু আমরা খোদে আহমাদিনেজাদ এই লোকটাকে আমরা পছন্দ করি না। আপনার এই লোকের যে সে যে ক্যাপাবল না, এটা আপনাকে ঘোষণা করতে হবে। তাদের চাপ সৃষ্টি করার বিষয়টা এটা ছিল আরকি। এবং সেই সময় ইরানের কিন্তু আমরা বলতে পারি 30% লোক কিন্তু তার সঙ্গে ছিল, মুসাভির সঙ্গে। যেহেতু 13 মিলিয়ন ভোট সে পেয়েছে। এবং পুরো ইরান তখন একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল আরকি। তো এটা আমাদেরকে যেটা বুঝায় যে প্রতি ১০ বছর মেয়াদ অন্তর ওরা একটা প্ল্যান রেখেছে যে প্রতি ১০ বছরে এই প্ল্যানগুলো আমেরিকা বাস্তবায়ন করবে। এবং এটা ২০০৯ এ যেমন হয়েছে, তারপরে আমরা দেখি যে এই ২০১৯ এও হয়েছে, ২০২৩ এ হয়েছে। এখন আগে ছিল ১০ বছর পর, এখন দেখা যাচ্ছে আরো কাছে হচ্ছে আরকি। যেহেতু মাহসা আমিনি বিষয়টা একটা সিম্পল কেস ছিল। এটা তো মানে অর্থনৈতিক কোনো ব্যাপারে ছিল না। পুরো আমেরিকার একেবারে ইরানের জনগণ টোটালি এটার সঙ্গে এনগেজ ছিল না টোটালি, হ্যাঁ? শুধু বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে আরকি। সেই বিচ্ছিন্ন ঘটনাটাকেই পরে ওটাকে ওরা পিক আপ করে ওটাকে একটা বড় করে এ মানে লোকজনকে রাস্তায় নামিয়ে এনে সরকার বিরোধী একটা আন্দোলন তৈরি করে ফেলা। তো এটা আমার মনে হয় যে সামনেও এটা আমেরিকা চেষ্টা করবে। এটা সবসময়ই করবে। তবে ইরানও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তারা দেখছে যে মানে এভাবে যদি তারা নিজেদেরকে যদি বিল্ড আপ না করে, তাদের ইকোনমিক সিস্টেমকে যদি তারা আরো শক্তিশালী না দৃঢ় করে। প্রতিষ্ঠা না করে, সেক্ষেত্রে তাহলে কিন্তু তাদের এই সমস্যাগুলো কিন্তু দিন আরো বাড়বে। পারবে। এজন্য পলিসিগতভাবে ইরান হয়তোবা এখন চাইবে যে চীন কিংবা রাশিয়ার সাথে একটা
টাই আপ করে হ্যাঁ, ইয়ে করে এমন মোকাবেলা একটি করা যায়। করতে আরকি। এবং ইরানের জনভিত্তিটা খুবই ভালো আরকি। গণভিত্তি যেটা সরকারের অন্যান্য দেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেটা আমরা রাজতান্ত্রিক সরকারগুলোতে দেখি। ইরানের ক্ষেত্রে কিন্তু এটা না আরকি। ইরানে প্রতি ৪ বছর পর, পর ইলেকশনগুলো আমরা হচ্ছে। সেটাই জানতে চাই যে আসলে যে আমরা অনেকে আসলে জানতে চায় যে ইরানের রাষ্ট্রীয় যে কাঠামো মানে সেটি সম্পর্কে আসলে আমরা জানতে চাই। কারণ আমরা দেখি যে সেখানে নির্দিষ্ট সময়ে, সময়ে নির্বাচন হয়, সেখানে প্রেসিডেন্ট ইলেকশন হয়। কিন্তু আমরা দেখি যে সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি তার আসলে পরিবর্তন হয় না। তো আপনি আসলে লম্বা সময় ধরে ইরানে ছিলেন। আপনি এই বিষয় নিয়ে অনেক আপনার ভালো অভিজ্ঞতা আছে। আমরা ছোট্ট করে একটু যদি জানতে চাই যে ইরানের রাষ্ট্রীয় কাঠামোটা আসলে কেমন? আসলে ইরান তো একটা রিভলিউশনের মাধ্যমে একটা সরকার হয়েছে আরকি। যখন আরকি আর ইমাম খোমেনির ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে ইমাম খোমেনি যখন ইসলামিক রিপাবলিকের পক্ষে যখন জনগণকে ভোট দিতে বলেছেন এবং 98.4% লোক যখন আরকি এটার পক্ষে রায় দিয়েছে, তার মানে এই আইডিওলজিকে তারা মেনে নিয়েছে এবং ইসলামিক রিপাবলিককে তারা তাদের সংবিধানের বেস হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। মানে এক্ষেত্রে কোনো সমস্যা নেই যে মানে যে যিনি ধর্মীয় নেতা, তাকে তারা ওইভাবেই 98.4% এর ইয়েতে তারপরে ওই ইরানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইরানে এ মাজলিসে খেবরেগন বলে আরকি। মানে এটা হচ্ছে বিশেষজ্ঞ পরিষদ। বিশেষজ্ঞ পরিষদ এরা জনগণের দ্বারা নির্বাচিত। বিশেষজ্ঞ পরিষদ হচ্ছে প্রত্যেক ইরানের প্রভিন্স যেগুলো আছে প্রত্যেক প্রভিন্স থেকে ২ জন করে আপনার নির্বাচিত হন। যাদের কাজ হচ্ছে যে এই রাহবারকে নির্বাচন করা। সুতরাং এখানেও একটা আ গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এবং এই যে এটার যে 85 এ মানে মেম্বার ৮৫ জন মেম্বার এখানে আছেন এবং তাদের আ ৮ বছরের জন্য তারা রাহাবারকে নির্বাচিত মনোনীত করে। করেন। হ্যাঁ। হ্যাঁ, মনোনীত করেন এবং এই ৮ বছরের জন্য তারা প্রতি ২ বছর পর, পর রাহাবারের কর্মকাণ্ড নিয়ে তারা নিজেরা বসেন এবং এরা সবাইকে মানে জুরিসপ্রুডেন্স এর এক্সপার্ট আরকি তারা। এবং রাহাবার কি ইরানের সংবিধান থেকে সরে যাচ্ছেন কি যাচ্ছেন না, তার পলিসিগুলো সঠিক হচ্ছে না, এটা দেখা যায় তাদের দায়িত্বে যে ৮৫ জন যে বিজ্ঞ আলেম রয়েছেন আরকি। এই বিশেষজ্ঞ পরিষদ যেহেতু রয়েছে, এই বিশেষজ্ঞ পরিষদ মনিটর করেন এ মানে রাহাবারের কর্মকাণ্ডের উপর। এক্ষেত্রে রাহাবারের হাত কিন্তু উন্মুক্ত না আরকি। হুম? আর মানে এটা আরো অবশ্য সুদীর্ঘ আলোচনা তাহলে যেতে হবে যে আসলে ওদের চিন্তাগত ভিত্তিটা কি? ধর্মীয়ভাবে ওরা এটা কি চিন্তা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিনিধি হিসাবে তাকে চিন্তা করে। হ্যাঁ? এবং এজন্য একটা ধর্মীয় বেজও আছে আরকি যে আর ইরানে আমি আরেকটা জিনিস যেটা করে যেটা আরকি বাংলাদেশে কেউ জানে না আরকি। আমি সবাইকে বলব যে তারা যাতে ইরানের সংবিধানটার সবগুলো পয়েন্ট দেখার কোনো প্রয়োজন নেই। শুধু ১১০ নাম্বার যে পয়েন্ট। মানে বিধিটা রয়েছে সেটাকে সবাই একটু দেখবেন। সেখানে যদি দেখেন তাহলে ইরানের সুপ্রিম লিডারের পাওয়ার কতটুকু সেটা আরকি তারা বুঝতে পারবেন। ইরানের সুপ্রিম লিডার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্টের তুলনায় অনেক কম এবং উনি ইমপ্লিমেন্টেশন কোনো ক্ষমতা তার নেই। ওনার সংসদকে বাতিল করার কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্টকে পদচ্যুত করার কোনো ক্ষমতা নেই। তার মানে একজন মানে সর্বোচ্চ নেতা সুপ্রিম বলে লিডার সর্বোচ্চ নেতা হয়ে তার অনেক সীমাবদ্ধতা আছে সাংবিধানিকভাবে। সাংবিধানিক। এজন্য তাকে ডিক্টেটর হওয়ার কোনো সম্ভাবনাই তার মধ্যে নেই আরকি। এই যে উনি যে হস্তক্ষেপ করতে পারেন না। উনি কয়েকবার বলেছেন যে, "আমি তো প্রেসিডেন্টের উপর হস্তক্ষেপ করতে পারি না। আমি তো পার্লামেন্টের উপর হস্তক্ষেপ করতে পারি না।" এটা হচ্ছে তারা হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত। তারা সরাসরি প্রেসিডেন্ট পার্লামেন্টও তাই। এবং তারা যেটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা চূড়ান্ত। এক্ষেত্রে আমি হচ্ছে সার্বিক কিছু পরিকল্পনা দিতে পারি, সার্বিক দিক নির্দেশনা দিতে পারি। আমা যেটা আ উনি দেখেন সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ইরানের যে ফরেন পলিসি আছে আরকি। সে ফরেন পলিসিটা যাতে ওই যে আধিপত্যবাদী যে মানে ইমাম খোমেনি যেটা বলেছেন যে মানে ওয়েস্টও না, ইস্টও না আরকি। মানে প্রাচ্য, পাশ্চাত্য কোনটাই না। নো ইস্ট, নো ওয়েস্ট। এই যে এই ফরেন পলিসিটা এটা হচ্ছে উনি ধরে রাখতে চান আরকি। হ্যাঁ? যে ইরানের মধ্যে যাতে বাইরের কোনো শক্তি যাতে প্রভাব বিস্তার না করতে পারে। এটাই উনি মোটামুটিভাবে এটা ধরে রাখেন এবং মূল কাঠামোটাকে টিকিয়ে রাখা। এটা হচ্ছে জাস্ট তার দায়িত্ব আরকি। সেজন্য ইরানকে আমরা কখনোই এটা বলতে পারি না যে ইরানে যে ডেমোক্রেসি নাই কিংবা ইরানে হচ্ছে একটা ডিক্টেটরশিপ সেখানে আছে। এ ধরনের কিছু সেখানে বলার কোনো সুযোগ নেই। আপনি চমৎকার করে বুঝিয়ে বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব এবং শেষ করার আগে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে অতি সাম্প্রতিক সময়ে যে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখি সেখানে আ শোনা যাচ্ছে আ লেখালেখি হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা আ এবারও আগ্রাসন চালাতে পারে এবং সেটি খুবই অত্যাসন্নই বলা যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে যে সত্যি, সত্যি কি আম আবারও একটা যুদ্ধের আশঙ্কা হচ্ছে এবং যদি সেটা হয়েই যায় তাহলে সেক্ষেত্রে ইরানের ব্যবস্থা বা ইরানের অবস্থা বা ইরানের প্রতিরোধ কেমন হতে পারে বলে আপনি মনে করেন?
মানে আমরা ওই ১২ দিনের যুদ্ধের সময় যেটা দেখেছি আরকি সারা পৃথিবীতে একটা বিরল আরকি। মানে সেন্ট্রাল কমান্ডিং ১২ জন অ মানে শীর্ষস্থানীয় ব্যক্তি তারা নিহত হয়েছে। নিহত হওয়ার ১২ ঘন্টার মধ্যে একটা জাতি ঘুরিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না, মানে এমনভাবে আঘাত হানতে পারে যে পরে প্রতিপক্ষ বাধ্য হয় যে ১২ দিনের মাথায় নিজের পক্ষ থেকে বলতে যে আমরা সিজফায়ার চাই। তো এটা তো একটা মানে ইরান জাতির যে মানসিক শক্তি এবং সেটার কিন্তু লিডিং পয়েন্টে ছিলেন সুপ্রিম লিডার। মানে ইরানের এমনকি সামরিক কমান্ডাররা বলেছেন যে আমরাও হতবিহ্বল হয়ে পড়েছিলাম যে কি করব? কিন্তু উনি যখন টিভির সামনে আসলেন, এসে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং বললেন যে আমরা এটাকে রিটেলিয়েট করব। যে এই সাহসটা আরকি, এই সাহসটা তো আসলে এই সাহসটাই আমার যেটা মনে হয় যে আমেরিকা ভবিষ্যতে এটা মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় মানে 50,000 সোলজার আ এট লিস্ট আছে আরকি। কেউ বলে যে ১.৫ লাখও কিংবা ২ লাখের মতো সোলজার আছে। আল উদাইদ, তারপরে অন্যান্য আশপাশে যতগুলো দেশগুলো কাতার, ঘাটতি বাহরাইন, সৌদি আরব সবগুলো দেশগুলো মিলিয়ে অন্ততপক্ষে এবং ইরানের যে সামরিক বাহিনীর প্রধান উনি নিজে বলেছেন যে এ প্রত এই মানে 50,000 হোক কিংবা 150,000 হোক, 1,50,000 হোক আরকি। এদের সবার কোথায় আছে আরকি এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে এগুলো সব আমাদের নখদর্পণে রয়েছে আরকি। এবং আমেরিকা এটা নিজেই ভালো মতো জানে। এজন্য ইসরায়েল কিন্তু নিজে একা আক্রমণ করতে সাহস করেনি ইরানে। আমেরিকাকে সঙ্গে নিয়ে করে এসছে আরকি। এবং এই যে পারমাণবিক ইয়ের উপর যে হামলা চালালো আরকি, এই যে স্থানগুলো আরাক তারপরে যেসব এলাকাগুলো। তো এগুলোতে বোঝা যায় যে কখনোই আমেরিকা অ্যা এখন ইউরোপেরও সাপোর্ট পাবে না। শুধু আমেরিকা যুদ্ধ করতে হলে ইসরায়েল আর আমেরিকা ২ জন মিলে এবং এটা কখনোই আমেরিকার জন্য শুভকর হবে না। এবং আমেরিকাটা সাহসও করবে না। আমারও যেটা মনে হয় যে মানে ইরানের ভেতরে ওরা আরো ওয়ার্ক করবে আরকি। মানে ইরানে নিজেদের শান্তি মধ্যে সংঘাত তৈরি করার সংঘাতটাকে তৈরি করা, বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে আরো চাঙ্গা করা। এই কাজগুলো ওরা বেশি করে যখন দেখবে একটা জনগণের মধ্যে চরমভাবে সরকারের প্রতি একটা বিতৃষ্ণা বিতৃষ্ণা সৃষ্টি হয়, তখন আরকি আক্রমণ করতে হবে। কিন্তু আমার মনে হয় না যে সরাসরি যে ডেডলাইন যে ৩১শে জানুয়ারির মধ্যে ডেডলাইনের মধ্যে আমরা আক্রমণ করব। এটা করবে না। আমার মনে হয় না যে এটা করার সাহস করবে আমেরিকা। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক কিছু জানলাম, অনেক বিশ্লেষণ জানলাম। আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনি সময় দিয়েছেন আমাদের। এই কারণে আমরা ইরান রেডিওর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং যারা শ্রোতা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী পর্বে কিংবা অন্যান্য বিশেষ পর্বে আমরা ইরান পরিস্থিতি বা ইরানের আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখা হবে পরের পর্বে বিশেষ কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।